সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট, এমন 5টি দাবি আদায়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 8 জোটের আজ ছিল মহাসমাবেশ। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই দাবি তারা কাদের কাছে জানাচ্ছে সেটি এখনো স্পষ্ট না। কিন্তু আজ এই সমাবেশ থেকে একটি জিনিস পরিষ্কার হয়ে গেছে, আর সেটি হচ্ছে জামাত সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে বিএনপিকে। জামাতের আমির হুঙ্কার দিয়ে বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কথা পরিষ্কার, যতদিন পর্যন্ত সরকার জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা না দিচ্ছে ততদিন পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, যারা জুলাই বিপ্লব মানে না তাদের জন্য 26 সালের কোনো নির্বাচন নাই। 26 সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়াও এই ভাষণে জামাতের আমির পিআর এবং ঐকমত্য কমিশন নিয়েও মন্তব্য করেছে। আর এরপর কোনো রাগ ঢাক না করে সরাসরি বিএনপিকে টার্গেট করে বলেছে, জুলাই সনদে যদি জনগণের প্রতি শ্রদ্ধা নাই দেখান, জাতীয় নির্বাচনে জনগণের প্রতি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? মনে হচ্ছে জামাত বিএনপিকে রিপ্লাই দিচ্ছে, কারণ জামাতের এই সমাবেশের কয়েক ঘন্টা আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের এক জনসভায় জামাতকে উদ্দেশ্য করে বলে, ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। শুধু তাই না, জামাতের সাথে যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে তাদেরকে তিনি ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষায় খোঁচা মেরে বলেছেন, ওরা তো ভোটই পাবে না, এই কারণে ওরাও জামাতের সঙ্গে সুর মিলায় কহেছে পিআর আগত দিবা হবে, সনদ বাস্তবায়ন করিবা হবে। খোঁচা পাল্টা খোঁচা, পক্ষে অবস্থান বিপক্ষে অবস্থান, পক্ষে কথা বিপক্ষে কথা, যাই হোক না কেন সব কিছুর একটি উদ্দেশ্য, আর তা হচ্ছে এক পক্ষ ফেব্রুয়ারিতে নির্বাচন চায় আর আরেক পক্ষ যে কোনোভাবেই হোক নির্বাচনকে প্রতিহত করতে চায়। বিএনপি কেন নির্বাচন চায় সেটি আমরা বুঝতে পারছি, কারণ এটি বিএনপির অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে বিএনপির অস্তিত্বই থাকবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, জামাত কেন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? এটি নিয়ে একটি দারুণ ইন্টারেস্টিং অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে যুগান্তর, যার শিরোনাম ছিল, বিরোধী দলে যাবে না জামাত। যে কোনোভাবেই হোক জামাত বিরোধী দলে যেতে চায় না, তারা যে কোনোভাবেই ক্ষমতার অংশ হয়ে থাকতে চায়। এ ব্যাপারে প্রতিবেদনে আরও লেখা হয়, ক্ষমতার সঙ্গী হতে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় বেশি আগ্রহী জামাত। আসন ছাড়াও বিএনপির জাতীয় সরকারের মন্ত্রিসভায়ও থাকতে চায় দলটি। কি বুঝলেন? এই যা কিছু দেখছেন, এই সমাবেশ, দাবি, হতে দেব না, এই করতে দেব না, জামাত যেসব হুমকি ধামকি করছে তার সব কিছুর মূল উদ্দেশ্য একটি, আর সেটি হচ্ছে যে কোনোভাবেই হোক ক্ষমতার অংশীদার হওয়া। কিন্তু জামাত ক্ষমতায় অংশীদার হওয়ার জন্য কেন উঠে পড়ে লেগেছে? কেন জামাত নিজেদের এর জন্য বাজি রাখছে? এই প্রতিবেদনে এর কারণ হিসেবে 3টি জিনিসকে উল্লেখ করা হয়েছে। আর প্রথমটি হচ্ছে সাংগঠনিক ভিত্তি জোরদার করা। বর্তমানে জামাত তার ইতিহাসে সবচেয়ে সুসময় পার করছে, কারণ এই সরকারকে জামাতই চালাচ্ছে, এটি আমরা এখন সবাই জানি। কারণ এই সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ পদ জামাত দখল করে রেখেছে, আর এই সুফল তারা কোনোভাবেই ছাড়তে চায় না। এই সুফলকে কাজে লাগিয়ে জামাত তার সংগঠনকে আরও শক্তিশালী করতে চায়। তাই আগামী 2 টার্ম জামাত বিরোধী দলে যেতে চায় না, তারা ক্ষমতার অংশীদার হতে চায়। ক্ষমতার স্বাদ ও সুফল জামাত ইতিমধ্যেই পেতে শুরু করেছে, যার প্রমাণ হচ্ছে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামাতের বিশাল বিজয়। এছাড়াও এই 1 বছরের ক্ষমতায় জামাত অনেকটাই বিএনপিকে পেছনে ফেলে তার প্রতিদ্বন্দ্বী হতে পেরেছে। একবার আপনি চিন্তা করে দেখুন, যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তখন বিএনপি ছাড়া আর কোনো দল ছিল, কিন্তু এই 1 বছরের জামাত ক্ষমতাকে কাজে লাগিয়ে বিএনপিকে চ্যালেঞ্জ জানাচ্ছে, আর এটি তারা অব্যাহত রাখতে চায়। এরপরে যে কারণটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যতটা সম্ভব বেশি আসন বাগিয়ে নেওয়া। দেখুন, জামাত আগের চেয়ে শক্তিশালী হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাদের জনপ্রিয়তা বেড়েছে, এটিও সত্যি। কিন্তু এটিও সত্যি যে এই মুহূর্তে নির্বাচন হলে জামাত কোনোভাবেই কয়েকটির বেশি আসন পাবে না, আর এটি জামাত খুব ভালো করে জানে। তাই জামাত চাচ্ছে এই যে নির্বাচনের একটা অনিশ্চয়তা পরিবেশ, এই পরিবেশকে কাজে লাগিয়ে বিএনপির সাথে সমঝোতায় যেতে, বিএনপির কাছ থেকে
কম করে হলেও 7টি আসন বাগিয়ে নেওয়া। 7টি আসনে যদি বিএনপি রাজি নাও হয়, কিন্তু নির্বাচনের স্বার্থে বিএনপি অন্তত 30 থেকে 40টা আসন তো দিয়েই দেবে। আর এটি জামাত চায়। জামাত এরকম 30 থেকে 40টি আসন কনফার্ম করতে চায়, সেই সাথে মন্ত্রিত্ব চায়। মানে তারা সরকারের অংশ হয়ে থাকবে, বিরোধী দলে কোনোভাবে যাবে না। আর তারা যে বিরোধী দলে যেতে চায় না, তার 3 নম্বর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তা এখনো নিশ্চিত না, কারণ আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ। কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে চায়। তারা ঘোষণা দিয়েছে তারা 300 আসনে তাদের প্রার্থী রেডিও করে রেখেছে। কিন্তু সরকার যদি শেষ পর্যন্ত তাদের অনুমতি নাও দেয়, তার জন্য তারা প্ল্যান বি রেডি করে রেখেছে। আওয়ামী লীগ হিসাব করে দেখেছে অন্তত 40টি আসন আছে যেখানে বিএনপি ও জামাত প্রার্থী দিলেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কম ভোটের ব্যবধানে হলেও জিতে আসবে। এছাড়াও এই 1 বছরে সরকার ও বিএনপির যে পরিমাণ বদনাম হয়েছে, আর এর সাথে সাথে আওয়ামী লীগের যে পরিমাণ জনপ্রিয়তা বেড়েছে, সেই হিসেবে স্বতন্ত্র প্রার্থী দিলেও অন্তত 60টি সিট তারা পাবেই পাবে। এর ফলে যা হবে তা হলো, আওয়ামী লীগের এই স্বতন্ত্র প্রার্থীরা বিরোধী দলের মতো কাজ করবে, তারা সরকারের সমালোচনা করবে। আর জামাত যদি বিরোধী দলে থাকে, তাহলে তাকেও এই বিরোধী দলের সাথে সুর মেলাতে হবে। মানে তখন জামাত ও আওয়ামী লীগ এক হয়ে যাবে, আর এতে আওয়ামী লীগের বিশাল লাভ হবে। আর এটি জামাত চায় না। আর এ কারণে জামাত বিরোধী দলে যেতে চায় না। যারা যে কোনো মূল্যেই হোক ক্ষমতার অংশীদার হতে চায়। এখন বুঝতে পারছেন কেন জামাতের আমির তাহেল বলেছিল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল পাকা করব, কিন্তু ঘি আমাদের লাগবেই। সুতরাং যা বোঝাতে চাই বুঝে নিন, নো হাঙ্কি পাঙ্কি, জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই। এটাই আসল কথা। জামাতের ক্ষমতার ঘি লাগবেই, তার যে কোনো মূল্যেই হোক। নিজের আদর্শ বিসর্জন দিয়ে হলেও জামাতের ঘি লাগবেই। এটি জামাত। জামাত যতই বলুক তারা জনগণের রাজনীতি করে, কিন্তু বাস্তবতা এটিই যে জামাত শুধু জামাতের রাজনীতি করে। জামাত সেটিই করে যা তার জন্য ভালো, তার সংগঠনের জন্য ভালো। এর বাইরে জামাত কিচ্ছু বোঝে না। এই সব জনগণ ফনগণ সব কথার কথা। অবশ্য আমাদের দুর্ভাগ্য যে এটি শুধু জামাত না, সব দল তাই করে। হোক বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যে দলই হোক না কেন, কেউ জনগণের রাজনীতি করে না। তারা সবাই নিজেদের সুবিধা দেখে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।